হঠাৎ আমার ফোনে কল আসলো। দেখলাম ম্যাম কল করেছে। আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে ম্যাম বলল, হ্যালো রাজ সাহেব, একটু আমার রুমে আসুন। আমি তারপর ম্যামের রুমে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসুন। এই দেখুন কি করছেন এটা। এই কথা বলে একটা ফাইল আমার মুখে ছুঁড়ে মারলো। আমি ফাইলটা কুড়িয়ে নিলাম আর দেখলাম ফাইলে বড় একটা গোল্ডি মাকা। তারপর ম্যামের দিকে তাকালাম। ম্যাম বললেন, বানানটা শুদ্ধ করেন, আবার নতুন করে ফাইল তৈরি করুন। জি ম্যাম। বাইরে গিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে ফাইলটা রেডি করছি। ও, এখন আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি রাজু, 20 টাকা বেতনের চাকরি করি আর প্রতিদিন ম্যামের বকা খাই। পরের দিন হঠাৎ অফিসে বস এলো, মানে ম্যামের বাবা। এসেই আমাকে তার রুমে ডাকলেন। একটা সমস্যা হয়েছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি বললাম, স্যার আসবো? আমাকে থেকে বস বললেন, আয় বাবা আয়। বসের কথা শুনে আমার চোখ উপরে উঠে গেছে। আমি বললাম, জি বস বলুন। তুই রফিকের ছেলে না? বস, কিন্তু আপনি কিভাবে ছিলেন? তোর বাবা আমার বন্ধু। আজকে তোর বাবার সাথে দেখা হলো, তোর কথা জিজ্ঞাসা করতে বললো। তুই নাকি এই অফিসে চাকরি করছিস? তুই এতদিন বললি না তুই রফিকের ছেলে? বস, আমি তো জানি না। এখন আর বস বস করতে হবে না, আঙ্কেল বলে ডাকবি। ঠিক তখনই ম্যাম এসে হাজির। আমি তখন বসকে আঙ্কেল বলে যে কথা বলবো, তখন ম্যাম আসলো আর ম্যাম বললেন, রাজু সাহেব, আপনি কাকে কি ডাকছেন? আপনি হয়তো ভুলে গেছেন আপনি এই অফিসের কর্মচারী। না ম্যাম। আমি ওকে আঙ্কেল বলে ডাকতে বলছি। ও, কিন্তু কেন? ও কোথায় আর আমরা কোথায়? অফিসে একটা ডিসিপ্লিন আছে। মানি, আমাকে ডিসিপ্লিন শিখাতে আসিস না, যাও এখন। তখন ম্যাম রাগী লোক নিয়ে গসগস করে চলে গেল। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, কেন আমাকে ডেকেছিলেন? আপনাকে দেখে তো মনে হচ্ছিল আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, আমি একটা ব্যাপারে খুব চিন্তিত। এখন যাও, আবিদ সাহেবকে বলো যাও 2টায় মিটিং অ্যারেঞ্জ করতে। জি আঙ্কেল। সবাই মিটিং রুমে যাচ্ছি। ঠিক তখন ম্যাম একটা গোলাপি শাড়ি পরে আমার সামনে আসছে। আমি তো পুরাই ক্রাশ। সবাই ম্যামকে সালাম দিল। আমি অবাক হয়ে তাকিয়েছি, কোনো রেসপন্স নেই। ম্যাম আমার এই ব্যাপারটা খেয়াল করেছে। হঠাৎ ম্যাম ঠাস করে থাপ্পড় মারল। তারপর বলল, বেয়াদবির একটা লিমিট আছে। বাবাকে বলে আজকে তোর একটা ব্যবস্থা করতেছি, যাতে এই ধরনের বেয়াদবি করতে আর সুযোগ না পাস। আমি ম্যামকে বললাম, প্লিজ ম্যাম এমন করবেন না। চাকরি না থাকলে ঘর চলবে না, খেতে পারবো না, প্লিজ এমন করবেন না। তারপর ম্যাম রাগী লোক নিয়ে মিটিংয়ে যাচ্ছে। ঠিক তখনই ম্যাম পা পিছলে দরজার সামনে পড়ে যায়। দরজা ধরে দাঁড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার হলো না। আমি দৌড়ে গিয়ে ম্যামকে নায়কের মতো ধরলাম। ধরার পর ম্যাম ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো আর বলল, ওই বেয়াদব রাস্কেল, তোর সাহস কি করে হয় আমাকে ধরতে? ছাড় আমাকে। আমি ছেড়ে দিলাম। অমনি ম্যাম নিচে পড়ে গেল আর আল্লাহর বলে চিৎকার দিল। আর ম্যাম বলল, কুত্তার বাচ্চা, তুই আমাকে ফেলে দিলি কেন? আপনি তো বললেন ছেড়ে দিতে। আমি গাল ধরে ভেতরে চলে গেলাম। ভয়ে ভয়ে আর চোখে ম্যামের দিকে তাকাচ্ছি। তাকিয়ে দেখি ম্যাম আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে ম্যাম আমাকে আস্ত গেলে খাবে। একটু পর বস আসলো। সবাই দৌড়ে দাঁড়ালাম। বস বললেন, কয়েকদিন যাবৎ দেখতেছি আমাদের অর্ডার পেতে সমস্যা হচ্ছে। আমাদের অর্ডার অন্য কেউ নিয়ে ফেলছে, এর কারণ কি? মিটিং রুম থেকে একজন বললেন, স্যার, আমাদের পণ্য ডিজাইন তারা কপি করে এই অর্ডারগুলো নিচ্ছে। কিভাবে কপি করবে আমাদের পণ্য? স্যাম্পল তো আমাদের ওয়েবসাইটে থাকে। মিটিং রুম থেকে আরেকজন বললেও, তা তো বুঝতেছি না। তোমাদের সবার কি মনে হয়? বুঝতে পারছি না। তোমরা সবাই কি করতেছো, কিভাবে কি হচ্ছে তাও তোমরা খোঁজ নিতে পারছো না। আমি বসকে বললাম, স্যার আমি কিছু বলবো। বলো। তখন ম্যাম বলল, ওই, তুমি কি বলবে? তুমি ব্যবসায় কি বুঝো? রিয়া, তুমি তো সব বুঝো, তাহলে এর কারণ বের করতে পারছো না কেন? এটা দেখে আমি আর হাসি থামাতে পারি নাই। একটু হেসে দিলাম। বস ম্যামকে অপমান করেছে। উফ, কি যে ভালো লাগছে। তখন বস বলল, কি হাসছো কেন রাজু? না এমনি।
বলো, তোমার কি মনে হয়? স্যার, আমার মনে হচ্ছে কেউ আপনাদের অফিসিয়াল সাইট হ্যাক করেছে, যার কারণে আমাদের পণ্যের সব সেল তারা সহজে পেয়ে যাচ্ছে। হতে পারে, তোমার কথা উড়িয়ে দেওয়ার মতো না। তারপর কয়েকজনকে বলে দিল, দায়িত্ব দিল ওয়েবসাইট হ্যাক করেছে কিনা তা চেক করতে। তখন ম্যাম বলল, স্যারকে না কি বলছে, আপনি তাতে সায় দিয়ে দিচ্ছেন? বর্তমানে হ্যাক অসম্ভব। একটু খতিয়ে দেখতে তো অসুবিধা নাই। একটু পর মিটিং শেষ হলো, সবার ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও লাঞ্চ করতে যাচ্ছি। তখন ম্যামের ডাকে আমি বললাম, ম্যাম আসবো? আসো। জি ম্যাম, বলুন। তুমি নিজেকে কি মনে করো? কই ম্যাম, কি মনে করব? একদম নেকামি করবে না। তোমার সাথে বাবার এত কি সম্পর্ক যার কারণে আমাকে সবার সামনে অপমান করছে তোমার জন্য? আমার সাথে স্যারের কিছু না। যাও এখন কাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি লাঞ্চের টাইম শেষ। আমার লাঞ্চ করার হলো না, তাই কাজ করছি। প্রতিদিন ম্যাম লাঞ্চ টাইম হলে একটা না একটা বাহানা দিয়ে ওনার রুমে দিয়ে যায়, আর আমার লাঞ্চ টাইম শেষ হলে তারপর যেতে বলে। আমার বুঝতে বাকি রইল না, উনি সব মিলিয়ে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। পরের দিন সকালে অফিসে আসলাম, কাজ করছি প্রায় 11টা। দেখি বসের কল, তাও আমার পার্সোনাল নাম্বারে। আমি কল রিসিভ করে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই এখন? আমি তো অফিসে। আঙ্কেল, কেন, কি হয়েছে? তারপর বাইক নিয়ে বের হলাম। যেইখানে গেলাম দেখি সব লোক এক জায়গায় জড়ো হয়ে আছে। আমি এর ভেতরে গেলাম, আর দেখে তো নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছিলাম না। দেখি ম্যাম গাড়ির নিচে পড়ে আছে। আমি যখনই ম্যামকে তুলতে যাব, তখনই ম্যাম ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো আর বলল, তুই আমাকে টাচ করলি কেন? তোর সাহস তো কম না? আর তুই আসতে এত দেরি করলি কেন? আমি কিছু না বলে দাঁড়িয়ে চিন্তা করি যে তুলতে হলে তো টাচ করতে হবে, আর টাচ করলে তো ঠাস করে চর খেতে হবে। তাই কিছু না বলে দাঁড়িয়ে আছি। আর তখন ম্যাম বলল, ওই কোথার বাচ্চা, টেনে তুল আমাকে। দেখতেছো না আমি দাঁড়াতে পারছি না? গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? তুল আমাকে। আমি হাতটা টেনে তুলছি, তখনই আল্লাহর বলে অজ্ঞান হয়ে গেল। তখন বুঝতে পারছি পায়ে হয়তো অনেক ব্যথা পেয়েছে। আমি কি করব বুঝতে পারছি না, আর আমি একা তুলতেও পারছি না। একজন লোকের কাছে সাহায্য ছিলাম, কেউ এগিয়ে আসলো না। আমি কোনো রকমে কোলে তুলে নিয়ে গাড়িতে তুললাম। তারপর কার ড্রাইভ করে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ভর্তি করলাম। প্রায় ঘন্টাখানেক পর আঙ্কেল আসলো। তখনও ম্যামের জ্ঞান ফিরছে না। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিল। 20 মিনিট পরে জ্ঞান ফিরল। তারপর আমি আর আঙ্কেল ভেতরে গেলাম। আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে ম্যাম। আমি দাঁড়িয়ে দেখছি। কিছুক্ষণ পর ম্যাম স্বাভাবিক হলো। তারপর আমাকে দেখে কিছুটা লজ্জাবোধ করলো। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি এখন আসি। তোমাকে অনেক কষ্ট দিলাম বাবা, কিছু মনে করো না। না আঙ্কেল, কিসের কষ্ট, এইটা তো আমার কর্তব্য। এইটা বলে আমি চলে আসলাম। হঠাৎ বস বলল, রাজু দাঁড়াও। জি আঙ্কেল। তোমার মুখে এই লাল দাগ কিসের? মনে হয় কেউ থাপ্পড় দিছে। কই আঙ্কেল, এই এই কিছু না। বুঝছি। এই বলে ম্যামের দিকে রাগি চোখে তাকালো। আঙ্কেল আমি যাই তাহলে? তুমি আর অফিসে যাওয়া লাগবে না, বাসায় যাও, রেস্ট করো। তারপর আমি আঙ্কেলের ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমাতে গেলাম। কোনো রকমে ঘুম আসছে না। সকালে শুধু ম্যামের অজ্ঞান অবস্থায় ওই কিউট মুখটা বারবার মনে পড়ছে। উফ, যা লাগছিল ম্যামকে, আমার মন মানছিল না। তাই সন্ধ্যা 6টার দিকে গেলাম, ম্যামকে দেখতে যাই। দেখি আঙ্কেল ওইখানে ম্যামের পাশে বসে আছে। আমি বললাম, ম্যাম কেমন আছেন? ভালো। তুমি আসছো বাবা? হ্যাঁ আঙ্কেল। আপনি এখনো বাসায় যাননি? ওকে একা রেখে কিভাবে যাব? তাহলে তো মনে হয় খাওয়া দাওয়া করেননি। খিদে নেই আমার। আচ্ছা আঙ্কেল, আপনি বাসায় যান, আমি আছি এখানে। বাবা তোমাকে এমনিতেই অনেক কষ্ট দিছি। কি বললেন আঙ্কেল এগুলো? আপনি বাসায় যান, একটু রেস্ট করে। আপনি ঢাকা থেকে আসছেন, অনেক জার্নি হয়েছে, আপনি বাসায় যান। না আমি আসি, সমস্যা নেই। আরে আঙ্কেল, আপনি মনে হয় আমাকে পর ভাবছেন।
ছি ছি ছি, কি বলো বাবা এগুলো? আমাকে আপন মনে করলে আপনি বাসায় যান, আমি আছি এখানে। আচ্ছা ঠিক আছে। আমি আঙ্কেলকে একটু আগাই দিয়ে আমি 20 মিনিট পর আসলাম। তাই ম্যাম বলল, এতক্ষণ কই ছিলে? আমি আঙ্কেলকে এগিয়ে দিতে গিয়েছিলাম। বাবাকে আগায় দিতে 20 মিনিট লাগে নাকি? আমি চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ম্যাম বলল, উফ, কি বাজে গন্ধ! সিগারেট খাইছো নাকি? প্লিজ আঙ্কেলকে এটা নিয়ে কিছু বলবেন না। আচ্ছা, বলবো না, তবে একটা কথা দিতে হবে। কি কথা? বলেন, বাবা না আসা পর্যন্ত আপনি এই রুমের বাইরে যাবেন না। আচ্ছা ঠিক আছে, যাব না। পাশে টুল ছিল, বসে পড়লাম চুপ করে। ম্যাম বলল, তোমার মোবাইলটা একটু দাও, আমার মোবাইলে চার্জ নাই। কেন, কি করবেন মোবাইল দিয়ে? তোমাকে যেটা দিতে বলছি সেটা দাও। হাত বাড়িয়ে মোবাইলটা দিলাম। তারপর দেখলাম ম্যাম ফেসবুকে ঢুকছেন। আমার আইডিটা লগ আউট করে নিজের আইডিটা লগ ইন করলো। পরে বলল রাজকুমার আইডিটা সার্চ দিতে। অ্যাক্সিডেন্টের কারণে হাতে ব্যথা পেয়েছে, তাই নিজে সার্চ করতে পারছে না। আমি তো আকাশ থেকে পড়লাম, কারণ আইডিটা ছিল আমার, যেটা দিয়ে আমি গল্প দিই ফেসবুক আর বিভিন্ন গ্রুপে। আমি ম্যামকে বললাম, ম্যাম এটা তো একজন লেখক, অনেক ভালো গল্প লেখে। তুমি চিনো নাকি ছেলেটাকে? না ম্যাম, চিনি না, কিন্তু ওর লেখা গল্প আমার খুব ভালো লাগে। আমারও। কিছু বলছেন? না, দাও মোবাইলটা, দাও। তারপর দেখি ম্যাম গল্প পড়ছে আর একটু একটু মুসকে মুসকে হাসছে। উফ, সেই লাগছে ম্যামকে, একদম পুরো ক্রাশ খেয়েছি। তখন প্রায় রাত 9টা থেকে 9টা 10 হবে। আঙ্কেল আসলো খাবার নিয়ে, আমাকে বলল বাসায় চলে যেতে। আমি বললাম, না আঙ্কেল, আপনি মনে হয় অসুস্থ, আপনি বাসায় চলে যান, আমি থাকি রাতে। আঙ্কেল আর কিছু বলল না। 10টার সময় বাসায় চলে গেল। ম্যামের পাশে বসে আছি। ম্যাম বলল, এই নাও তোমার মোবাইল, এখন বাইরে যাও, আমি ঘুমাবো। আশ্চর্য হয়ে ম্যামের দিকে তাকিয়ে রইলাম। ম্যাম বলল, কি রে, কি বলছি শুনোস নাই? বাইরে যা। ওকে ম্যাম, কিছু লাগলে ডাকবেন আমাকে। এই বলে বাইরে চলে আসছি। বসে আছি দরজার সামনে। প্রায় 12টার দিকে ম্যাম আমাকে ডাক দিল। গিয়ে দেখি ম্যাম ভীতু চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কি হয়েছে ম্যাম? আমার ভয় করছে, ঘুম আসতেছে না। কিসের ভয়? আমি তো বাইরে আছি। তোমার বাইরে থাকতে হবে না, আমার পাশের টুলে বসে থাকো। আমি মনে মনে অনেকটাই খুশি হয়েছি এই কথাটা শুনে, তাই বললাম, ওকে ম্যাম। কোথাও যাবে না কিন্তু, এখানে থাকো। ওকে ম্যাম, আপনি ঘুমিয়ে পড়ুন। ওকে। আমি দেয়ালে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছি। হঠাৎ ঘুম ভেঙে গেছে। দেখি ম্যাম আমার এই পাশে ঘরে ঘুমাচ্ছে। ওফ, ম্যামকে দেখতে যা লাগছিল, পুরো পরীর মতো। ইচ্ছে করছিল হাত দিয়ে একটু আদর করে দেই। ম্যামের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ ঘুম ভাঙলো, দেখি ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। উফ, ম্যামের তাকানোটা সেই। আমি বললাম, ম্যাম গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাম নাস্তা আনবো? কয়টা বাজে এখন? ঘড়ি দেখে অবাক, 10টা বেজে গেছে। আমি কই ম্যাম? কুম্ভকর্ণ মতো যেভাবে ঘুমাচ্ছেন আমি তো বুঝতেছি না, তুমি আমাকে পাহারা দিচ্ছ নাকি আমি তোমাকে পাহারা দিচ্ছি? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। আজকে যেন ম্যামের মুখে থেকে মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে। মনে মনে ভাবছি আজকে সারাদিনটা ভালো যাবে। 10টার সময় আঙ্কেল আসলো। আঙ্কেল আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমি বাসায় চলে এলাম। তারপর অফিসে গেলাম, কাজ শুরু করলাম। হঠাৎ 5টায় অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? ওই দিক থেকে ম্যাম বলল, এখন কই তুই? অফিসে। কি? অফিসের কাজ শেষ করে তারপর 6টায় আসবো। অফিসে কেন গেছো? আমার কাজ করতে হবে, আর না হলে তো বেতন পাবো না, আর বেতন না পেলে খাবো কি? এই কথাগুলো বলার পর কেটে দিল। ফোন একটু পর মেসেজ আসলো। আমাকে বললো আপনার 5 দিনের ছুটি হয়েছে, আপনি এখন যেতে পারেন। আমি বললাম, আমি তো ছুটির জন্য আবেদন করিনি। ম্যাম ফোন করে ছুটি দিয়েছে। এটা বলেই ম্যানেজার চলে গেল। আমি বাসায় চলে যাই। ফ্রেশ হয়ে 6টা 30-এ হাসপাতালে গেলাম। তখন ম্যাম বলল, কয়টা বাজে এখন? 6টা 30।
তোমাকে আসতে বলছি কয়টায়? আমি অনেকক্ষণ চুপ হয়ে রইলাম। একটু পর বললাম, আঙ্কেল কোথায়? বাবাকে পাঠিয়ে দিছি। ও, আমি বাথরুমে যা। তাহলে আমি নার্সকে ডেকে দিচ্ছি। ওকে। নার্সকে ডাকলাম, কিন্তু খবর নেই। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি বসে থাকবো? তো আমি কি করব? কোলে করে নিয়ে আসবো? ওই কুত্তার বাচ্চা, তুই কাকে চোখ রাগিয়ে কথা বলছিস? সরি ম্যাম। এখন আমাকে বাথরুমে দিয়ে আয়। আমি মুখটা সামনে দিয়ে বললাম, আগে থাপ্পড়টা দিয়ে দিন। কেন? আপনাকে কোলে করে নিয়ে যেতে হবে, আর তাহলে তো আপনাকে টাচ করতে হবে, আর টাচ করলেই তো আমার গালে থাপ্পড় পড়বে। তাই আগে থেকেই মুখে একটা বসিয়ে দিন। তাহলে নে। এই বলে আলতো করে হাতটা মুখে ছুঁয়ে দিল। আমি বুঝতে পারলাম না থাপ্পড় দিল নাকি আদর করলো। যাই হোক, পরে দেখা যাবে। ম্যামকে কোলে করে বাথরুমে দিয়ে আসলাম। ম্যাম বলল, যাও বাইরে অপেক্ষা করো। বাইরে অপেক্ষা করছি। ম্যামের ডাকে আমি ভেতরে যাই। তারপর ম্যামকে বেডে এনে শুয়ে দিলাম। ম্যাম বলল, যাও নাস্তা করে আসো, টাকা আছে। আছে, আমি তো ফকির না। ভালো। বাইরে গেলাম, নাস্তা করে সিগারেট খেয়ে তারপর হাসপাতাল আসলাম। আসার পর ম্যাম বলল, আবার সিগারেট খেয়ে আসছো? সরি ম্যাম। ওকে, আর যেন ভুল না হয়। আপনি আরাম করেন, আমি বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যেতে হবে না। ওকে ম্যাম। তারপর আমি ম্যামকে কমলা আঙ্গুর খেতে দিলাম, কারণ সন্ধ্যায় ওষুধ আছে। এর মাঝে আঙ্কেল চলে এসছে। আমি বাসায় চলে যাচ্ছি, এমন সময় ম্যাম ডাক দিল। আমি গেলাম আর বললাম, ম্যাম কিছু বলবেন? তোমার শার্টে ময়লা পরিষ্কার করে ফেলো। ও হ্যাঁ, আমি তো খেয়াল করি নাই। তারপর পরিষ্কার করে আমি বের হলাম। 4টার দিকে একটা কল আসলো। মোবাইল বের করে দেখি ম্যামের নাম্বার থেকে কল। তাই রিসিভ করে বললাম, হ্যালো ম্যাম, কেমন আছেন এখন? ভালো। তুমি কি 5টার দিকে আসবে? হ্যাঁ আসবো। কেন ম্যাম? না, তুমি যদি আসো তাহলে বাবাকে বাসায় পাঠিয়ে দিতাম, তাই। হ্যাঁ, আঙ্কেলকে পাঠিয়ে দেন, আমি 5টায় চলে আসবো। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর চিন্তা করে দেখলাম, আসলে ম্যাম একটু রাগী হলেও মনটা সরল। আমাকে ছোট লোক আরও কিছু বলে বকাঝোকা করে, কিন্তু পরে আবার ভালো ব্যবহার করে। আমি ম্যামকে যতবার দেখি ততবারই মনে হয় ক্রাশ খাই। বরাবর 5টার দিকে হাসপাতালে গেলাম। রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? এত দেরি কেন হলো আসতে? কই ম্যাম, দেরি হলো? দেরি নয় তো কি, কয়টা বাজে খবর আছে? ম্যামের মোবাইলে দেখি 5টা 20। এইবার আমি আমার মোবাইলটা বের করলাম, দেখি 5টা 3। মাথায় কিছু ঢুকছে না। ম্যামকে কি বলবো? ম্যাম বলল, কি হলো, কথা বলো না কেন? আসলে ম্যাম মোবাইলে এখন 5টা 3 বাজে। কই দেখি। আমার মোবাইলটা ম্যামের কাছে দিলাম। তারপর ম্যাম আমার মোবাইলের টাইমটা ঠিক করে দিল। আমি ম্যামকে বললাম, ধন্যবাদ ম্যাম। ঠিক মতো একটা কাজও করতে পারো না। একটু পর নার্স এসে খাবার দিল। ডাক্তার নাকি ডেকেছেন। তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম, আসতে পারি? বসুন। রোগী কি হয় আপনার? উনি আমার অফিসের ম্যাম, বসের মেয়ে। এখন উনি সুস্থ আছেন, কালকে বাসায় নিয়ে যেতে পারবেন। খুশি হব নাকি কান্না করব বুঝতে পারছি না। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। এখন আপনি আসতে পারেন। রুম থেকে বাইরে যাওয়ার পর বুকে কেমন যেন ব্যথা অনুভব করলাম। ম্যামকে বাসায় নিয়ে গেলে আমি আর দেখতে পারবো না। এর জন্যই মনটা খারাপ করে ম্যামের রুমের দিকে এগোচ্ছিলাম। তখন ম্যাম বলল, কি বললো ডাক্তার? কালকে আপনাকে বাসায় নিয়ে যেতে পারবো, এটা বলেছে। যাক বাবা, বাঁচা গেল। এই বন্দি জীবন ভালো লাগে না আর। পাশের টুলে বসে পড়লাম। ম্যাম বলল, কি মন খারাপ? না এমনি। আমার হাতের নাড়া খেয়ে পাশে থাকা ওষুধের কৌটাটা নিচে পড়ে গেল। আমি তুলতে যাব, আর তখনই ম্যাম কৌটাটা তুলতে আসলো। ব্যাস, খেলাম মাথায় মাথায় বাড়ি। তারপর ম্যাম আমাকে দিল থাপ্পড় আর বলল, উফ, দেখে চলতে পারো না? এক হাতে গাল, অন্য হাতে মাথা ধরে বসে আছি। রাগের মাথায় মুখে বলেছি, পানা ভেঙে হাত যদি ভাঙতো তাহলে ভালো হতো, আর আমার তো থাপ্পড় খেতে হতো না। আমার কথা শুনে রাগী মুখ দিয়ে আমার দিকে তাকালো। তারপর দেখি ম্যাম অনেক জোরে জোরে হাসছে।
ব্যাপারটা বুঝতে পারলাম না। ম্যামকে জিজ্ঞাসা করলাম, হাসছেন কেন? ম্যাম বলল, আপনি হাসছেন কেন? তবে হাসিটা ক্রাশ খাওয়ার মতো। যতবারই দেখি ততবারই ভালো লাগছে। ম্যাম বলল, গালে আর মাথায় এখনো কি ব্যথা আছে? আমি খেয়াল করলাম আমি এখনো গালে মাথায় হাত দিয়েছি। আমি কিছুটা লজ্জা পেয়ে হাতটা নামালাম। তারপর ম্যাম বলল, এই তুমি কি বলেছিলে আমার হাত ভাঙতে? আপনি তো থাপ্পড় দিয়ে দিয়ে তো আমার গালের অবস্থা লাল করে ফেলেছেন। উল্টাপাল্টা করলে তো মার খাবেই। আমি জন্মের পর এত মার খাইনি যা আপনি কয়েকদিন দিলেন। জন্মের পরে খাও নাই তো এখন খাচ্ছ আর কি। রাগ করে কিছু না বলে রুমের বাইরে চলে এলাম। একটু পর ম্যাম ডাকছে। আমি রাগ করে ভিতরে যাচ্ছি। আর প্রায় 3-4 বার ডাক দিয়েছে। পরে দেখি চুপ হয়ে গেছে। পরে কি না কি ভেবে আমি রুমের দরজাটা খুলে ভেতরে গেলাম। গিয়ে যা আমি দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখি ম্যাম রুমের সুইচ বোর্ডের নিচে বসে আছে। দৌড়ে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম আপনি এখানে কেন? তোমাকে তো ডাকলাম, তুমি তো ব্যস্ত। সরি ম্যাম। তারপর ম্যামকে ধরে আবার বেডে শুয়ে দিলাম। পরের দিন ম্যামকে বাসায় নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি। আঙ্কেল কার নিয়ে এসছে। আমি আর আঙ্কেল ম্যামকে ধরে তুললাম। 30 মিনিটের ভেতরে ম্যামের বাসার সামনে চলে আসলাম। আমি আর আঙ্কেল ম্যামকে ধরে কার থেকে নামালাম। তারপর ম্যাম বলল, আমি আর হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে। তাহলে রুমে কিভাবে যাবেন? তুমি দিয়ে আসবে? আঙ্কেলের দিকে তাকালাম। আঙ্কেল বললেন, আচ্ছা তুইও ওকে আস্তে আস্তে করে নিয়ে আয়। ম্যাম আস্তে আস্তে হাঁটুন, আমি ধরছি। বলছি না আমি হাঁটতে পারছি না। তাহলে কি কোলে করে নিয়ে যাব? তাই করো। আমি তো অবাক। যে মেয়ে টাচ করলে থাপ্পড় দিত সেই বলছে কোলে করে নিয়ে যেতে। ম্যাম বলল, আরে কি হলো, কোলে নিয়ে চলো, আর দাঁড়িয়ে থাকতে পারবো না, তাড়াতাড়ি করো। তারপর আমি কোলে তুলে নিয়ে ওনার রুমে নিয়ে আসলাম। তারপর আমি আঙ্কেলের সাথে দেখা করে চলে আসলাম। 10 দিন পর ম্যামে অফিসে জয়েন করলাম। এই 10 দিনের মধ্যে ম্যামের সাথে দেখা হয়নি, তবে ফোনে 2-1 বার কথা হয়েছে। ম্যাম এতদিন পর অফিসে জয়েন করলো, তাই সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, আমি ছাড়া, কারণ আমার মন খারাপ ছিল। আমি ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসো। আমার আজকে ছুটি লাগবে ম্যাম। কেন? একটু পার্সোনাল কাজ আছে, আমাকে তাই বাসায় যেতে হবে। তো কাজটা কি আমাকে বলা যাবে? না, আঙ্কেল জানে। তাহলে ছুটিটা আঙ্কেলের থেকে নাও। কি বলছেন এসব? কি বলছি মানে, কানে কম শুনছোস নাকি? যাও কাজ করো, কোনো ছুটি নাই, এখন এই রুম থেকে যেতে পারো। তারপর মন খারাপ করে কাজ করতে লাগলাম। 20 মিনিট পর আমি ব্যাগ নিয়ে অফিস থেকে বের হয়ে হাসপাতালে চলে এলাম, কারণ আমার ছোট ভাই সাগর খুব অসুস্থ। 50,000 টাকার প্রয়োজন ছিল। আমার মাথা কাজ করছিল না, কোথা থেকে এতগুলো টাকা আসবে বুঝতে পারছিলাম না। কি করব? 1 ঘন্টা পর মোবাইল একটা কল আসলো। মোবাইল বের করে দেখি ম্যামের কল। রিসিভ করে বললাম, হ্যালো। তোকে যেতে মানা করছি না, কই তুই এখন? আমি কাজে আসছি। 20 মিনিটের ভিতর অফিসে জয়েন কর, মিটিং আছে। ম্যাম আমার জানা মতে তো আজকে কোনো মিটিং ছিল না। একটু আগে মিটিং টাইম ঠিক হয়েছে। আমি আসতে পারবো না, আমি হাসপাতালে আসছি। মিথ্যা বলার জায়গা পাও না? চাকরি বাঁচাতে চাইলে 20 মিনিটের ভিতর তাড়াতাড়ি আয়। টেনশনে পড়ে গেলাম। একদিকে টাকা, অন্যদিকে চাকরি। তাই আমি ম্যামকে বললাম, আসতেছি ম্যাম। আসছি বলে কলটা কেটে দিলাম। তারপর আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। তখন রুমে ডাক্তার ছিল। ডাক্তার বলল, 20 মিনিট পর অপারেশন শুরু হবে, আপনি কোথাও যাবেন না। কিন্তু আমি তো অপারেশনের টাকাটাই ম্যানেজ করতে পারি নাই। টাকা জমা হয়ে গেছে। কে দিল এত টাকা? আফজাল সাহেব। আমি অবাক হয়ে গেছি, তাই আমি কল দিলাম। আঙ্কেল, আপনি এতগুলো টাকা কেন দিলেন? তোমার ছোট ভাই অসুস্থ, তোমার কাছে টাকা পয়সাও নাই, আমি জানি। আর তুমি যা করছো আমাদের জন্য, এটা আমি কখনো ভুলবো না। তাই বলে এতগুলো টাকা? কত আর, সামান্য কিছু টাকা তো। অপারেশন তো কিছুক্ষণ পর। হ্যাঁ আঙ্কেল। কোথাও যাওয়ার দরকার নেই, হাসপাতালেই থাকো। ম্যাম যে বললো মিটিং আছে। এটা আমি সামলে নেব। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে।
ফোন কেটে দিলাম। আমি আর অফিসে গেলাম না। 11:30-এর দিকে অপারেশন শুরু হলো। 12:30-এর দিকে আমার ভাইকে কেবিনে দিল। সে মোটামুটি সুস্থ আছে। তাকে দেখে মনে যেন অন্যরকম একটা আনন্দ লাগছে। পরের দিন ভাইকে হাসপাতালে রেখে আমি 10টার দিকে অফিসে চলে গেলাম। কাজ শুরু করেছি। 10:30-এ ম্যাম এসে আমার কেবিনের সামনে দাঁড়িয়ে ম্যাম বলল, কাল এতবার বলার পরও মিটিং অ্যাটেন্ড করো নাই কেন? ম্যাম আমি হাসপাতালে ছিলাম। ম্যাম একটা থাপ্পড় মারলো আর বলল, আবারও মিথ্যে কথা। অফিসের ডিসিপ্লিন বলতে কিছু আছে। কাল মানা করার পরও কেন অফিস থেকে বের হয়েছেন? চোখ উপরে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর ম্যামের পেছনে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেল বলল, রিয়া, তুই ওর গায়ে হাত দিলি কেন? এই 2 টাকার কর্মচারীর জন্য তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? বস হাত তুলে ম্যামকে যে থাপ্পড় দিব, এমন সময় আমি হাত ধরে ফেলি। আমি আঙ্কেলকে বললাম, আমার মতো 2 টাকার কর্মচারীর জন্য প্লিজ ওনার গায়ে হাত তুলবেন না। এতে আপনার বড় অপমান হবে, যা আমি মানতে পারবো না। রাজু, তুমি কিছু মনে করো না, ও একটু রাগী। না আঙ্কেল, কিছু মনে করিনি আমি। ম্যাম আর কিছু না বলে তার রুমে চলে গেল, আর রিয়া ম্যামকে অনেকগুলো কথা বলে চলে গেল বস। চারপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। নিজের কাছে এইটাকে অনেক বেশি অপমান লাগছিল। সাথে সাথে কাগজ কলম নিয়ে রিজাইন লেটার লিখে ফেললাম। তারপর ম্যামের রুমে গেলাম। গিয়ে বললাম, ম্যাম আসবো? আসার দরকার কি তোর? তোর জন্য আমি বারবার বাবার কাছে অপমানিত হচ্ছি। আপনাকে আর অপমানিত হতে হবে না, আর সেই ব্যবস্থাই করছি। কি ব্যবস্থা? লেটারটা টেবিলের উপর রেখে রুম থেকে বের হয়ে আসলাম। পরে নিজের ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। 3 দিন পর মিটিং অ্যারেঞ্জ হলো। মিটিংয়ে সবাই আছে, আমি ছাড়া। বস বলল, রাজু সাহেব কই? রাজু সাহেব চাকরি থেকে রিজাইন নিয়েছে। কখন? ওই দিনের ঘটনার পর থেকে। আজকে মিটিং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইট হ্যাক করেছে মিনি গ্রুপের প্রতিষ্ঠাটি, যার কারণে আমাদের সব অর্ডার দিচ্ছে। আমাদের ক্ষতি হচ্ছে। আপনারা কি এমন কোনো হ্যাকারকে চেনেন? চিনলে বলবেন, যে আপনাদের কাজটা করে দিতে পারবে। মিটিং রুম থেকে একজন বলল, স্যার, আমি একজনকে চিনি। কে সে? রাজু সাহেব করতে পারে। তুমি কিভাবে জানো? উনি আমার একটা কাজ করে দিয়েছিল। ওকে তো এখন ডাকলেও আসবে না। তোমার কারণে রাজু রিজাইন নিয়েছে। এখন তুমি জানো ওকে কিভাবে অফিসে জয়েন করবে? 2 দিন সময় দিলাম। তারপর রাত প্রায় 9টা। ম্যামের নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করে নেই। পরে অন্য নাম্বার থেকে কল দিল। আমি রিসিভ করলাম আর বললাম, হ্যালো। প্লিজ কলটা কাটবে না। বলুন। সরি, ওই দিন আমার মাথা ঠিক ছিল না, তাই ওই রকম করছি। সরি। নো প্রবলেম। তাহলে কাল থেকে অফিস জয়েন করো। আমার চাকরি করার ইচ্ছে নেই। সরি বললাম তো। আমি এখন ব্যস্ত আছি, পরে কল করুন। কল কেটে দিলাম। ওই দিক থেকে অনেকবার কল আসছে, আমি কলটা রিসিভ করে নেই। এইভাবে 2 দিন হয়ে গেল। 3 দিন পর আঙ্কেলের কল। আমি রিসিভ করলাম। আমাকে আঙ্কেল সব খুলে বলল। আমি রাজি হলাম, কারণ আঙ্কেল আমার জন্য অনেক করেছে, আমার ভাইয়ের জন্য অনেক টাকা দিয়েছে, তাই আমি রাজি হয়ে গেলাম। তার পরের দিন আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলল। আমি তো বিশ্বাস করতেই পারছি না। দেখি ম্যাম সাদা একটা জামা পরে আমার সামনে দাঁড়িয়ে। আমি তো ম্যামকে দেখে দ্বিতীয়বারের মতো প্রেমে পড়ে গেলাম। আমি এক ধ্যানে তাকিয়ে রইলাম। একটু পর ম্যাম বলল, এই যে রাজু সাহেব, ভিতরে আসুন। হ্যাঁ। বসুন। সোফায় গিয়ে বসলাম। 20 মিনিট পর ম্যাম নাস্তা নিয়ে আসলো আমার জন্য। আমি বললাম, ম্যাম 2 টাকার কর্মচারীর জন্য এইসব কেন করতে গেলেন? দেখো রাজু, আমি এই জন্য তোমাকে সরি বলছি। এগুলো বলে আমাকে আর লজ্জা দিও না। যা সত্যি তাই বলছি, আর কি। দেখো, আমি জানতাম না যে তোমার ছোট ভাই হাসপাতালে। আমি ভাবছি তুমি মিথ্যে বলছো, তাই তোমার সাথে এমন ব্যবহার করছি। আমার ভাই হাসপাতালে ছিল, আপনি কেমনে জানলেন? পরে বাবা সব আমাকে বলেছে। ও। দেখো, ওই দিন আমার মাথা ঠিক ছিল না, তাই রাগের মাথা অনেক কাজে বাজে ব্যবহার করে ফেলেছি।
আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, নিজে ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। ক্ষমা চাইতে হবে না। সত্যি তো? আমাকে ক্ষমা করছো তো? করছি। কেমনে বিশ্বাস করব? মানে? তুমি আজ থেকে যদি আমার নাম ধরে ডাকো তাহলে আমি মনে করব তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। না ম্যাম, আপনার নাম ধরে আমি ডাকতে পারবো না। তাহলে তুমি আমাকে ক্ষমা করো না। আচ্ছা ঠিক আছে, রিয়া বলে ডাকবো। কিছুটা মলিন মুখে কথাটা বললাম। আসলে ম্যামের নাম ধরে ডাকা আমার খুব ইচ্ছে ছিল, তাই সুযোগটা কাজে লাগালাম। রিয়া বলল, ধন্যবাদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কথায় কথায় থাপ্পড় মারা চলবে না। হঠাৎ রিয়া হাহা করে হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। সবসময় হাসি খুশি থাকবেন। আসলে আপনাকে হাসি খুশি দেখতে দারুণ লাগে। তাই নাকি? তাই। তখন কলিং বেল বাজলো। দরজাটা খুললো ম্যাম। দেখলো আঙ্কেল আসছে। আঙ্কেল রিয়াকে বলল, রাজু আসছে। আসছি। তারপর আঙ্কেল ভেতরে আসলো, আমার সাথে কথা বলল। ম্যামও ছিল। অফিসের ওয়েবসাইটের কিছু তথ্য আমাকে দিল। আমি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বেজে গেছে। তাই আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাসায় আসার জন্য হঠাৎ ম্যাম বলল, আজকের লাঞ্চটা এখানে করে ফেলো। না, বাসায় করব। কোনো রকম বুঝে সুঝে বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি, আর ম্যামের হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। পরে বাসায় গেলাম, লাঞ্চ করে ঘুম দিলাম। আমার কোনো খবর নাই। হঠাৎ বিকেল 5টায় মোবাইলে কল আসলো। আমি মোবাইল উঠিয়ে দেখি ম্যামের কল। আমি কলটা রিসিভ করে বললাম, হ্যালো। কোথায় তুমি? এই তো ম্যাম, বাসায়। আবারও ম্যাম? সরি ম্যাম। আবার? সরি রিয়া। তো কখন আসবে বাসায়? আঙ্কেল কই? বাসায় আছে। তাহলে একটু পরে আসছি। কেন, আঙ্কেল থাকলে কি বাসায় আসা যায় না? কী সব বলেন? তা হবে কেন? আয়। হঠাৎ কেটে গেল। মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে। ম্যামের মুখে আই শুনে আমি অনেক অবাক হলাম। ম্যাম কি বলতে চাইছে? কিছুক্ষণ পর মোবাইল হাতে নিয়ে চিন্তা করতে লাগলাম। ম্যাম এটা কেন বললো? আই মানে কি? মাথায় কিছু ঢুকছে না। পরে শেষ হয়ে আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল রিয়া। আমি বললাম, কি দরজার সামনেই বসেছিলে নাকি? আরে না। তো এত তাড়াতাড়ি দরজা খুলে দিলে যে? দরজার কাছে ছিলাম তাই। ভিতরে আসো। ভেতর গেলাম, দেখি আঙ্কেল বসে আছে। অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি আঙ্কেলকে বললাম, আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। দেখি না কি করা যায়। যা করবে তাড়াতাড়ি করিও। আগে একটা কম্পিউটার লাগবে, তার সাথে ইন্টারনেট কানেকশন লাগবে। আঙ্কেল রিয়ার দিকে তাকিয়ে বলল, তোর ল্যাপটপ আমাকেও ধরতে দিস না। এখন রাজুকে তোর ল্যাপটপ দিতে বলছিস? তোর মাথা ঠিক আছে? বাবা এইগুলো বলে আমাকে আর লজ্জা দিও না। ল্যাপটপের পাশাপাশি আমার একটা আলাদা রুম লাগবে, যেখানে আমি রিল্যাক্সে কাজ করতে পারবো। পাশের রুম খালি আছে। ওকে, তাহলে আমাকে সব কিছু এনে দেন, আমি এখন কাজ শুরু করব। 10 মিনিটের ভেতরে রিয়া আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র রুমে দিয়ে আসলো। আমি রুমে ঢুকে সব কিছু সেটিং করে নিলাম। তখন রাত প্রায় 8টা। আমি হ্যাকিংয়ের জন্য প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে কাজ শুরু করে দিলাম। তখন হঠাৎ রিয়া আসলো আর বলল, আসবো? পেছনে তাকিয়ে বললাম, আরে আসুন, পারমিশনের কি প্রয়োজন? নেন, আপনার জন্য কফি নিয়ে আসলাম। ধন্যবাদ, বসুন। আমি তখন হ্যাক করার জন্য HTML কোড টাইপ করছি খুব দ্রুত। তখন দেখলাম রিয়া আমার দিকে একদিনে তাকিয়ে আছে। তাই আমি বললাম, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? যে ছেলে অফিস ফাইলে বানান ভুল লেখে সেই ছেলে আজকে নির্ভুল HTML কোড লিখছে। একটু পর আঙ্কেল আসলো, ডিনার করার জন্য ডাকছে। আমি হাতের ঘড়ি দেখি 10টা বেজে গেছে। আমি আঙ্কেলকে বললাম, 20 মিনিট পর কাজ শেষ করে আসছি, এই কাজটা শেষ করে নিই। আমিও 20 মিনিট পর আসতেছি। একটা ফাইল আপলোড দিয়ে ডিনার করতে যাচ্ছি। তখন দেখি রিয়া আমার দিকে একদিনে তাকিয়ে আছে। তাই আমি রিয়াকে বললাম, কি হলো? কিছু না, চলেন ডিনার করে আসি। আমরা সবাই একসাথে ডিনার করে আমি
সবার প্রথমে চলে আসলাম ডিনার করে। তারপর বাথরুমে গিয়ে সিগারেট ধরলাম। সিগারেট খেয়ে বের হয়ে দেখি রিয়া টুলে বসে আছে। তাই আমি রিয়াকে বললাম, কখন আসলেন? একটু আগে সিগারেট খাচ্ছিলে। না মানে হ্যাঁ। এইগুলো কিন্তু একদম ভালো না। আর খাবো না। এই বলে আমি আমার কাজ শুরু করে দিলাম। আমি দেখলাম রিয়া বাইরের দিকে তাকিয়ে আছে। তাই আমি রিয়াকে বললাম, বাইরে কি আছে যে এইভাবে তাকিয়ে আছেন? চাঁদ দেখছি। ও মা, চাঁদ দেখার কি আছে? এটা তো প্রতিদিনই দেখি। প্রতিদিনের চাঁদ আর আজকের চাঁদ আলাদা। কেমন আলাদা? আজকের চাঁদকে মনে হচ্ছে সে আমার মতো একা। কি বলেন, আপনি একা? নিজের দোষে একা হয়েছি। কেন? যে আমার বন্ধু হয়ে বিপদের সময় থেকেছিল তাকে আমি বারবার অপমান করে শত্রু বানিয়ে দিলাম। কে সে? কেন জানেন না? আমি চুপচাপ হয়েছি। রিয়া আবার বলল, কথা বলেন না কেন? কি বলবো? আমি কার কথা বলছি তুমি জানো না? জানি। কার কথা? আমার কথা। সরি, আমাকে ক্ষমা করে দিও। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে অপমান করার পর না আমি শান্তিমতো ঘুমাতে পারছি না। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না। চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠছে। মনে হচ্ছিল আমি কাছের কিছু হারিয়ে ফেলছি। প্লিজ রাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমাকে খুব খুব হঠাৎ করে আমি বলে উঠলাম, কাজ হয়ে গেছে, ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। কই দেখি? এই তো। তো যেটা বলছিলাম। কি বলছিলেন? তুমি কিছু এতক্ষণ? না, আমি তো কাজ করছিলাম। রিয়া হঠাৎ করে চোখ মুখ লাল করে চলে যেতে লাগলো। তাই আমি বললাম, কই যাও? জাহান্নামে। এই বলে রুম থেকে বের হয়ে গেল। আসলে আমি সব শুনেছি, আরো অবাক হয়েছি অনেক। এই মেয়ে বলে কি, শুনে তো পুরাই অবাক। তাই একটু রিয়াকে কষ্ট দেওয়ার জন্য এমন অভিনয় করছি। রাত 2টায় কাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম ওই রুমেই, লাইট অন করে। হঠাৎ যেন কারো স্পর্শ পেলাম। চোখটা একটু খুলে দেখি রিয়া আমাকে কম্বল গায়ে দিয়ে চলে গেছে। তখন মোবাইল বের করে দেখি ভোর 4টা বাজে। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 8টায় রিয়া ডাক দিল। চোখ খুলে দেখি রিয়ার মুখ। ওফ, যা লাগছে না রিয়াকে দেখতে। তার ভেজা চুলের শ্যাম্পুর সুবাস যেন আমাকে পাগল করে দিচ্ছে। হঠাৎ রিয়া বলে উঠল, কি হলো? এইভাবে পাগলের মতো তাকিয়ে আছেন কেন? ঘুম থেকে উঠে যদি পরীক্ষা দেখা যায় তাহলে তো তাকিয়ে থাকতেই হবে। পরীটা কে? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, নাস্তার টেবিলে আসো, বাবা অপেক্ষা করছে। এই বলে রিয়া চলে যাচ্ছে। ইচ্ছে করছে পেছন থেকে হাতটা ধরে জড়িয়ে ধরি। রিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আঙ্কেল বলল, গুড মর্নিং রাজু। গুড মর্নিং। কাজটা হয়েছে? কেন, ম্যাম কিছু বলেনি? কই না তো। কাল রাতে ওয়েবসাইটটা ঠিক করে ফেলেছি। দেখলাম আঙ্কেল একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেললো আর বলল, ধন্যবাদ বাবা তোমাকে, তুমি না থাকলে কি যে করতাম। আঙ্কেল কি যে বলেন এসব। হঠাৎ দেখলাম রিয়া নাস্তা নিয়ে আসছে। তারপর রিয়া আমাদের নাস্তা দিল। আঙ্কেল আমি নাস্তা খেতে শুরু করলাম। রিয়া আমার বিপরীতে বসে আছে, আমার দিকে একদিনে তাকিয়েছে। তাই আঙ্কেল বলল রিয়াকে, কি করছো রিয়া? রাস্তা না করে বসে আছো কেন? পরে করব বাবা। এখন করে নিন। তোমরা করে নাও। এই বলে আবারও রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি আর আঙ্কেল নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম। আঙ্কেল অফিসে যাচ্ছে। আমি আমার বাসার দিকে রওনা দিলাম। ঠিক তখনই রিয়ার ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। 10 মিনিটের মধ্যে আমার বাসায় আসো। টেনশনে পড়ে গেলাম, কি হলো আবার রিয়ার। আমি একটা রিক্সা নিয়ে রিয়ার বাসায় গেলাম। আমি দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। একটা মহিলা এসে দরজা খুলে দিল। তারপর আমি ভেতরে যেতেই হঠাৎ রিয়া আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো হঠাৎ রিয়াকে দেখে ভয় পেয়ে গেছি। কি হলো এটা? কি হবে? এইভাবে সামনে আসলে কেন? কেন, সমস্যা? কি বলছো? আমার আবার কি সমস্যা হবে? আমার দিকে তোমার হাতটা বাড়াও তো। হাতে কি? হাতটা দেখুন। দেখে তো আমি অবাক। আমার ঘড়ি। আমি রিয়াকে বললাম, এটা কোথায় পাইছো? ভুলে রেখে গেছো।
এই জন্য আমাকে কল দিয়ে ডাকতে হবে? হ্যাঁ, এইটার জন্য ডাকছি। আমি তো ভাবছি কি না কি। তুমি কি ভাবছো? আমি তো ভাবছি থাক, কিছু না, এখন যাই। কাল ঠিক সময়ে অফিসে চলে আসবে। হুম। এই বলে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে লাঞ্চ করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমের রাজ্যে রিয়াকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। উফ, যা লাগছে না রিয়াকে। হঠাৎ ক্রিং ক্রিং শব্দে আমি মোবাইল তুলে দেখি রিয়া কল করেছে, তাই রিসিভ করলাম আর বললাম, হ্যালো। কি এখনো ঘুমাও নাকি? কেন? ফ্রেশ হয়ে আমার বাসায় আসো। কেন? বাসায় একা ভালো লাগছে না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওকে, ঠিক আছে, আমি আসছি। তারপর কল কেটে দিয়ে তখনই নাগিন ডান্স দিতে লাগলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রিয়ার বাসায় গেলাম। গিয়ে দেখলাম রিয়া একটা নীল শাড়ি পরে আছে, যা লাগছে না। উফ, আবারও ক্রাশ খাইলাম। মন চায় গিয়ে একটু জড়িয়ে ধরি। তারপর রিয়াকে নিয়ে ওদের গাড়ি নিয়ে বের হলাম। ড্রাইভ রিয়া করছিল। আমি রিয়াকে বললাম, আমরা কোথায় যাচ্ছি? চুপ থাকো, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাবে। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর রিয়া বলল, এই তো চলে আসছি। এটা তো শিশু পার্ক। তো এইখানে যাবে? এইখানে যাব। আমরা কি শিশু নাকি? প্রেমে পড়লে সবাই একটু শিশু হয়ে যায়। বুঝে না বোঝার ভান করে বললাম, মানে? কিছু না, এখন নামো। মনের মধ্যে তখন কি যে ভালো লাগছে, রিয়ার সাথে ঘুরবো। এমনিতেও রিয়া আমার ক্রাশ। তার ভেতরে এই কয়েকদিন ওর সাথে মিলামিশি করে আমাকে আরো দুর্বল করে দিয়েছে। হঠাৎ রিয়া বলল, এই যে, কি চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি? ভিতরে যাবে? চলো। ভেতরে গিয়ে দেখি সবাই পাশাপাশি বসে কথা বলছে। আমি তাদের দিকে তাকিয়েছি। তখন রিয়া বলল, কি তাকিয়ে আছো কেন ওইদিকে? আমি ওই কাপড়গুলোকে শুনিয়ে বললাম, এটা কি শিশু পার্ক নাকি? শিশু পার্ক তো। কেন, নাম দেখোনি? দেখছি তো, সবাই এখানে শিশু। আর দেখছি সবাই তার জিএফ নিয়ে বসে আছে। রিয়া, চলো ওই জায়গাটায় বসি। চলো। আমার প্রিয় জায়গা এটা। মানে, তুমি আগে এইখানে এসেছো? মন খারাপ হলেই এই জায়গায় এসে বসে থাকতাম। ও, তো এত জায়গা থাকতে এই জায়গায় কেন বসতে? এই জায়গায় আছে কি এমন? আগে তো বসো, তারপর বুঝবে কি আছে এই জায়গায়। চলো বসি। দুজনে পাশাপাশি বসলাম। আমি চুপ হয়ে একটা গাছের দিকে তাকিয়ে আছি। হঠাৎ রিয়া বলল, এই যে, কোথায় হারিয়ে গেলে? কিছু বলছো না কেন? তুমি বলছো না এইখানে কি আছে? ওই গাছটার দিকে তাকাও। 5 মিনিট নীরব হয়ে তাকিয়ে থাকো, দেখো কিছু বুঝতে পারবা। ধুর, এত তাকিয়ে থাকতে পারবো না। কি আছে তুমি বলো। কেন, তোমার এই জায়গা ভালো লাগে না? তুমি পাশে থাকলে সব জায়গায় ভালো লাগে। আমি শুনেও না শোনার ভান করে বললাম, কিছু বলবে? না, এই জায়গায় পরিবেশটা খুব সুন্দর, শান্ত একদম। এই জন্য তো আমি ওই কাপলদের তাড়িয়ে দিয়েছি। তারা প্রাকৃতিক সৌন্দর্য না দেখে অন্য কিছুতে ব্যস্ত। আমি দেখলাম রিয়া আমার পাশে একটু চেপে বসলো আর বলল, দেখলাম দুইটা গাছ একসাথে পেঁচিয়ে কিভাবে উপরে উঠছে, যেন মনে হচ্ছে একজন আরেকজনকে ছেড়ে যেতে চাইছে না। এতক্ষণে তাহলে চোখ পড়লো? তুমি কি এইটাই দেখাতে চেয়েছিলে? তো এই জায়গায় কেমন লাগছে তোমার কাছে? খুব খুব ভালো, ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ। আমি রিয়ার দিকে তাকিয়ে আছি। বাতাসের চুলগুলো উঠছে। ও আমার কাছে বসছে, যে কারণে চুলগুলো আমার মুখের উপর পড়ছে। রিয়া আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। রিয়া তারপর বলল, কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? না না, কিছু না। আমার দিকে তাকিয়ে আছো আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এটা বলো, তোমার কি কেউ আছে? এমন কেউ? কে থাকবে? মানে কাউকে পছন্দ করো? রিয়া হা হা করে হাসি দিয়ে বলল, কারো প্রেমে পড়েনি কোনোদিন? না না, প্রেম কি আমি বুঝি না। তাই ভালো। কি ভালো? কিছু না। কেন, তোমার নেই মনের মানুষ? আছে। কে সে? সময় হলে জানতে পারবে, এখন বলা যাবে না। এখন বললে কি হবে? এখন না। তাকে প্রেম নিবেদন করেছো? একদিন আবেগের বশে প্রেম নিবেদন করেছিলাম। তো গ্রহণ করেছে? আমি জানি সে আমার কথাই বলছে। না।
কেন? কারণ সে অন্য কাজে ব্যস্ত ছিল, তাই আমার কথাটা শুনেনি। তো এখন আমার সাথে যে ঘুরতে আসো, সে যদি কিছু মনে করে? করলে করুক, তুমি তো আমার খুব কাছের ফ্রেন্ড। কতটুকু কাছের? যতটুকু কাছে থাকলে যা ছাড়াই যায় না, ততটুকু কাছের তুমি। কি বলছো এসব? রিয়া আমার হাতটা ধরে বলল। সত্যি বলছি রাজু। রিয়া আমার হাত ধরার সাথে সাথে শিহরিত হয়ে উঠি। আমি নীরব, রিয়ার দিকে তাকিয়েছি এইভাবে অনেকক্ষণ দুজনে নিশ্চুপ। একটু পর আমি আর রিয়া দুজনকে নড়ে বসলাম, আর পেছনে তাকালাম। দেখি বাদাম নিলাম 20 টাকার। এক প্যাকেট নিয়ে রিয়া ওর পকেটে দিচ্ছে, আমি ওর হাতে দিচ্ছি। হাতে হাত লেগে গেল, তাই আমি বললাম, তুমি নাও আগে। না, তুমি নাও আগে। নিলাম। রিয়া মনে মনে বলল, পাগল, তোকে সে সুন্দর লাগছে। অগোছালো জীবনে আর কি আশা করা যায়? রিয়া বলে উঠল, দেখো তো, ওই কাপল জুটিটা খুব সুন্দর না? আমি মনে মনে ভাবছি, আমরা তো একটা জুটি। আমি পেছনে তাকিয়ে বললাম, কবে যে তুমি আমার হবে? তখন রিয়া বলল, কিছু বলছো? আমি তো কিছু বলি নাই। চলো উঠি, সন্ধ্যা হয়ে আসতেছে। এই বলে রিয়া উঠে যাচ্ছে। তখন আমি বলে উঠলাম, আর একটু বসি। তুমি চাইলে সারাক্ষণ বসে থাকতে পারবো। কিছু বলছো? না। আচ্ছা, এই সুন্দর প্রকৃতির মাঝে তোমার কি করতে ইচ্ছে করে? প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে। ছি, এইখানে এসব করে নাকি? একটু আগে তাহলে ওই কাপলগুলো কি করলো যে আমরা তো আর সেটা করতে যাচ্ছি না। আমরা মানে? সরি, আমরা বলে ফেলছি। চলো উঠি। তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? বলছিলাম, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব না। আমাকে 1 প্লেট ফুচকা খাওয়াবে? আমি একটু রাগীভাবে বললাম। এইটা বলার জন্য এত আমতা করছো? রিয়া হাহা করে হাসি দিয়ে বলল, আর কি আশা করছো? কিছু না, মনে মনে বলছি, আমাকে এইভাবে হতাশ করা, এর প্রতিশোধ কালকে নেব অফিসে। কি বিড়বিড় করছো? না, কিছু না, চলো। এই, কই যাও? আমাকে টেনে তুলো। আমি হাত বাড়ালাম, রিয়া হাত ধরলো। কি যে একটা ফিল করলাম। তারপর টেনে তুললাম, সাথে সাথে হাত ধরে ওরে বাবার বলে একটা চিৎকার মারলাম। একটু নাটক শুরু করলাম। সাথে সাথে আমার সামনে রিয়া এসে বলল, কি হয়েছে তোমার? আমার হাত ধরে বলল, যে আটার বস্তা টেনে তুলতে হয়েছে, খবর হয়ে গেছে আমার। কি? আমি আটার বস্তা? হ্যাঁ। যাও, তোমার সাথে কথা বলবো না। ওকে। এই বলে আমি গাড়ির দিকে চলে যাচ্ছি। তখন পেছন থেকে আমার হাত ধরে বলল, ফুচকা খাওয়াবে না? পেছনে ফিরে দেখি রিয়া মুখ কালো করে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে তোমার? কি হবে? কিছু না হলে মুখ কালো করে আছো কেন? এমনিতে। ফুচকা খাবে? খাবো। চলো। তারপর দোকানে গেলাম, 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। রিয়া বলল, মামা 1 প্লেট দাও। কেন? ও, তুমি বুঝবে না। ওকে, 1 প্লেট দাও। একটু পর 1 প্লেট ফুচকা নিয়ে আসলো। মানুষ হলাম আমরা 2 জন, 1 প্লেট থেকে 2 জনেই খাচ্ছি। হাতে হাত স্পর্শ লাগছে। ওফ, কি যে ভালো লাগছে। হঠাৎ শুরু হলো কারাকারি। প্লেটে ফুচকা আছে একটা। আমি বলি আমি খাবো, রিয়া বলে ও খাবে। অনেকক্ষণ পর আমি রাগ করে, ঠিক আছে তুমি খাও বলে মুখটা অন্যদিকে ফিরে নিলাম। 5 মিনিট পর রিয়া বলল, আমি খাবো না, তুমি খাও। খাবো না। রিয়া প্লেটটা নিয়ে আমার একদম কাছে আসলো, মানে এত কাছে যে ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। রিয়া আমাকে বলল, খাবে না? আমি অনেকটা ভয় পেয়ে বললাম, খাবো। গুড বয়। রিয়া আমাকে খাইয়ে দিল। অনেকটা খাইলাম, বাকিটা রিয়াকে খাইয়ে দিলাম। তারপর রিয়া বলল, তোমার না পুরোটা খাওয়ার শখ? তোমাকে ফেলে কি করে খাই? রিয়া কিছুটা লজ্জা পেয়ে সরে দাঁড়ালো। আমি বললাম, কই, আমি তো। দেখছি তো, ভয় পাইছো কিনা? ভয় লক্ষ্মী ছেলের মতো ফুচকাটা খেয়ে নিলে। কয়টা বাজে খবর আছে? কয়টা? রাত 8টা। চলো বাসায় যাওয়া যাক। চলো। গাড়িতে উঠে লুকিয়ে গ্লাসটা রিয়ার দিকে ঘুরিয়ে দিলাম।
তারপর গাড়ি ড্রাইভ করছি। রিয়া বলল, আমার ঘুম পাচ্ছে। তো ঘুমাও। একটু পর রিয়া ঘুমিয়ে পড়েছে। ঘুমের ভেতরে রিয়াকে পুরো পরীর মতো লাগছে। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না, ইচ্ছে করছে একটু আদর করে দেই। একটু পর গাড়ি রাস্তার পাশে দাঁড় করালাম। আমি সিগারেট খাচ্ছি। কয়েকটা টান দিতেই দেখি রিয়ার রাগি লোক নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। রিয়া বলল, তুমি সিগারেট খাইলে কেন? এই যে কান ধরলাম, আর খাবো না। আর যেন খাইতে না দেখি, আর যদি কোনোদিন সিগারেট খাইতে দেখি তাহলে কিন্তু। ওকে, আর বলতে হবে না, বললাম তো আর খাবো না। তারপর গাড়িতে উঠলাম। গাড়ি চলছে আপন মনে। আমি পকেট থেকে লাইটার বের করে আমার সামনের বক্সে রাখছি। তখন রিয়া আমার দিকে এসে লাইটার দিচ্ছে। তখন আমি সামনে গাড়ি ব্রেক করলাম। সাথে সাথে রিয়া আমার গায়ের উপর পড়ছে, আর রিয়ার ঠোঁট আমার ঠোঁটকে আলতো করে ছুঁয়ে গেছে। আমার পুরো শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত চলছিল। একটু পর খেয়াল করলাম রিয়া আমাকে জোরে ধরে আছে। আমি বললাম, কি হলো, এইভাবে ধরে রাখবে নাকি গাড়ি চালাতে দেবে? সরি। ওকে। 20 মিনিট পর বাড়িতে চলে গেলাম। রিয়াকে বাসায় দিয়ে আমি আমার বাইক নিয়ে চলে আসলাম। পরের দিন অফিসে একটা মেয়ের সাথে আমি হাসাহাসি করছি। তখন পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছে। হ্যাঁ রিয়া, ডাকছো? বাইরে মেয়েটার সাথে এত কিসের কথা? কই, এমনিতেই। ওই মেয়েটার সাথে একদম কথা বলবে না। আমি জানি রিয়ার গা জ্বলছে, তাও রিয়াকে রাগানোর জন্য বললাম, কেন, ওই মেয়ের সাথে কথা বলে কি এমন হয়? এক থাপ্পড় দিয়ে গালের দাঁত সব ফেলে দেব। যেটা বলছি সেটা করো। আমি তাহলে আমার কেবিনে যাই। আমি আমার কেবিনে এসে আমার কাজ শুরু করে দিলাম। দুপুরে লাঞ্চ টাইমে অন্য একটা মেয়ের সাথে দুষ্টুমি করতে গিয়েছিলাম। তখন আবারও রিয়া ডাক দিল। রিয়ার কাছে গিয়ে আমি বললাম, আসবো? ওই ওই, এইগুলো কি কি শুরু করছিস তুই? কি শুরু করছি? কই? মেয়েটার সাথে এত হাসাহাসি কিসের? এমনিতেই লাঞ্চ করতে যাচ্ছি, তাই একটু দুষ্টুমি করছি। লাঞ্চ করছো? না। চলো। কোথায়? লাঞ্চ করব। না, আমি যাব না। কেন? ওদের সাথে লাঞ্চ করতে ভালো লাগে, আমার সাথে লাঞ্চ করতে ভালো লাগে না? তা কেন হবে, ভালো লাগবে না কেন? তাহলে? কিছু না, চলো। বিল কিন্তু তুমি দেবে। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম। লাঞ্চ করা শুরু করলাম। তখন রিয়া বলল, সত্যি করে বলো, ওই মেয়েদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ধুর না, এমনি। সত্যি তো? আমি জেনেও না জানার ভান করে রিয়াকে বললাম, আচ্ছা, ওই মেয়েদের সাথে কথা বললে তুমি এমন করো কেন? তোর অনেক বার বেড়েছে। বাবাকে বলে তোর একটা ব্যবস্থা করব। চাকরি থেকে বের করে দিবে? আরে না, এর থেকে বড় চাকরি দেওয়ার কথা ভাবছি। কি চাকরি? সময় হলে দেখবে। তুমি হাসলে খুব ভালো লাগে, কিন্তু। কিন্তু কি? হাসি ভালো, কিন্তু হাসির কারণগুলো ভালো না। ওই মেয়েরে নাক ফাটিয়ে দিব। দাও দেখি কেমন সাহস তোমার। যেমন কথা তেমন কাজ। রিয়ার সাথে সাথে ধুম করে একটা ঘুষি মারলো আমার নাকের উপর। আমি উফ করে নাক ধরে বসে আছি। রিয়া বলল, এই হাত সরাও, আরেকটা দে, দেখো সাহস আছে কিনা। হাতটা সরিয়ে নিলাম মুখ থেকে। রিয়া বলল, এই কি, তোমার নাক থেকে তো রক্ত পড়ছে। থাক, কিছু না। সরি, আমি বুঝতে পারিনি এমনটা হবে। সাথে সাথে মেডিকেলে নিয়ে গেল, ব্যান্ডেজ করে দিল। তারপর আমি বললাম, বাই রিয়া। ওকে যাও, ওষুধগুলো ঠিক মতো খেও। আর কিছু না বলে চলে আসলাম। তখন আমার মোবাইলে রিয়ার কল আসে। আমি রিসিভ করে বললাম, হ্যালো। কি করো? শুয়ে আছি, ঘুম আসছে না। আমারও সেম, ব্যথা আছে এখন। ব্যথা তো আছে। সরি, আর এমন ভুল হবে না। আসলে দোষটা তো আমার, আমি তোমাকে রাগিয়ে দিয়েছিলাম, আর নয়তো এটা হতো না। তাও আমার এমনটা করা উচিত হয়নি। ওকে বাই, ঘুম পাচ্ছে। ওকে। পরের দিন সকালে অফিসে গেলাম। সবাই একসাথে অফিসে। একজন কলিং বলল, রাজু সাহেব, আপনার নাকে কি হয়েছে? কিছু না, বাসায় পিছলে পড়ে গিয়েছিলাম। এইটা বলে রিয়া রুমের দিকে যাচ্ছি। তখনই রুমের বাইরে থেকে দেখি
রিয়া ভেতরে কার সাথে জানি হাসাহাসি করছে, কথা বলছে। নক না করে ভেতরে ঢুকলাম, দেখি রিয়া অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে বাই বলছে। এটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে রিয়া এমন করতে পারলো? হঠাৎ রিয়া বলে উঠলো, কি রে, কখন আসলি? এখন সরি ম্যাম, ডিস্টার্ব করার জন্য। এটা বলেই রুম থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসলাম। পরে অফিস থেকে ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমাকে ডাকতে পাঠালো রিয়া। আমাকে না দেখে সাথে সাথে কল দিল রিয়া। আমি কল দেখেও রিসিভ করিনি, এইভাবে কল দিতেই থাকলো। পরে একটা সময় কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। কোথায় তুমি? বাসায় যাচ্ছি, শরীর ভালো লাগছে না। এতক্ষণ কল দিলাম, রিসিভ করো নাই কেন? না, এমনিতেই মোবাইলটা সাইলেন্ট ছিল তো, তাই দেখিনি। ও, আমি বাই বলে কলটা কেটে দিলাম। তখন রিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। রাতে রিয়া কল দিয়েই যাচ্ছে, কলটা রিসিভ করতে ইচ্ছে করছে না। পরে এক সময় আমি মোবাইল অফ করে দিলাম। এইভাবে 7 দিন পার হয়ে গেছে। আমি অফিসে যাই না, মোবাইল অফ। পরে মামাকে কল দেওয়ার জন্য মোবাইলটা অন করলাম, আর সাথে সাথে দেখি রিয়া কল দিয়েছি। চিন্তা করছিলাম কলটা ধরবো কি ধরবো না, তাও ধরে বললাম, হ্যালো। কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কিছু হয় নাই তো তোমার? সব ঠিক আছে। তাহলে এতদিন মোবাইল অফ ছিল কেন? কত হাজারবার ট্রাই করছি, কিন্তু কিছুতেই পাইছিলাম না। আমার ভালো লাগছে না, কিছু বললে বলো। তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? মনে হচ্ছে আমাকে এড়িয়ে চলছো। সেই সাধ্য আমার নেই। আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী, আপনাকে এড়িয়ে চলার সাহস আমার নেই। তুমি ওই দিনের পর থেকে কেমন জানি হয়ে গেছো, কিছু না বলে অফিস থেকে বের হয়ে গেছো। কেমন হব? আমি তো আমার মতোই আছি। ও, তো কোথায় এখন? বাইরে। বাইরে কোথায়? জায়গার নাম বলো। জানি না। এই বলে কলটা কেটে দিলাম। তখন অজান্তে আমার চোখের পানি চলে আসলো। মনে মনে ভাবছি, রিয়াকে মনে হয় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। পরক্ষণে ভাবলাম, ও কোথায় আর আমি কোথায়। তারপর আমি অন্ধকারের আমার প্রিয় জায়গায় ওই শিশু পার্কে পুকুরে পাড়ে বসে আছি। তখন সন্ধ্যা 7টা বাজে। কেন জানি না চোখ থেকে পানি পড়ছে, পানি যেন থামছেই না। তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। ম্যাম, আপনি? বলার সাথে সাথে একটা থাপ্পড় মারলো। আমি গাল ধরে চুপ করে আছি। আমার পাশে বসে আমার হাতটা ধরলো। আমি হাতটা ছাড়িয়ে নিলাম আর বললাম, কি করছেন এসব? যা ইচ্ছা করছে তাই করছি। মানে? তুমি আমাকে ভুল বুঝছো। আমি কেন ভুল বুঝতে যাব? ওই দিনের ব্যাপারটা নিয়ে। বাদ দেন ম্যাম এসব কথা। ম্যাম বলার সাথে সাথে আবারও থাপ্পড় মারলো। তাই আমি বললাম, মারলেন কেন? ম্যাম ডাকলে তো মার খাবেই। ম্যামকে তো ম্যামই ডাকবো। বলেছি না রিয়া বলে ডাকতে। পারবো না। ও, তো এইখানে কেন এলেন আর কিভাবে জানলেন আমি এখানে? আমি জানি তুমি এইখানে থাকবে, কারণ তোমার মন খারাপ হলে তুমি এইখানে বসো। ও সব কথা মনে রাখছেন তাহলে? রাখতে হয়। মানে? কিছু না, আর তোমার বড় চাকরির ব্যাপারে বাবার সাথে কথা বলছি। ভালো। এত বড় সুখবর দিলাম, একটা ধন্যবাদও দিলে না। আমার কাছে ধন্যবাদ দেওয়ার মতো স্টক নেই। এই বলে উঠে আসবো। তখন রিয়া আমার হাতটা ধরে বলল, কই যাও? বাসায় চলে যাব। আমাকে একা ফেলে রেখে? একা কই, ছাড়েন আমাকে। আপনার প্রিয় মানুষকে কল দেন, সে এসে নিয়ে যাবে। আর আমার এমনিতে ভালো লাগছে না। তুমি আমার সাথে এমন করছো কেন? কিছু না বলে চলে আসবো। তখন আমার সামনে এসে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমার সাথে কথা বলবে না? কথা বলার প্রয়োজন মনে করছি না। ওকে। আমি চোখটা মুছে সোজা বাসার দিকে রওনা হলাম। পরের দিন অফিসে রিয়া আমাকে দেখে একটা ছেলের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। এতে আমার অনেক খারাপ লাগছিল। তাই আমি কয়েকদিন পর ছুটির জন্য আবেদন করি, কিন্তু রিয়া তা নাকচ করে দেয়। চুপ করে বসে আছি। হঠাৎ মনে হলো, রিয়া ম্যাম যখন এমনটা করছে, আমিও তো করতে পারি।
আমি তো জানি উনি আমাকে ভালোবাসেন, আর আমি অফিসে ওই মেয়েগুলোর সাথে হাসাহাসি করে কথা বলা শুরু করে দিলাম। হঠাৎ রিয়া আসলো আর বলল, এইখানে হাসাহাসি কিসের? কই না তো ম্যাম, এমনিতে। রাজু সাহেব, আপনি আমার রুমে আসেন। তারপর ম্যামের রুমে গেলাম আর বললাম, ম্যাম আসবো? আসেন। বাইরে এইগুলো কি? কই কি? আপনাকে এইখানে কাজের জন্য রাখা হয়েছে, বিনোদনের জন্য নয়। তা অবশ্যই ঠিক বলছেন। কাজ করতে ইচ্ছা না করলে চলে যেতে পারেন। আমি রিয়ার দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, এই কয়েকদিনে এত পর হয়ে গেলাম, জানি না কেন চোখ দিয়ে পানি বের হচ্ছে। কোনো রকমে ম্যামের রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর থেকে আমি আমার মতো আর ম্যাম ম্যামের মতো, কোনো কথা নেই। তারপর একদিন অফিসে গেলাম, ম্যাম আমাকে ডাক দিল আর বলল আগামী শুক্রবার ম্যামের বিয়ে, আর কার্ডটা এগিয়ে দিল। কার্ডটা নিলাম, বরের নাম দেখলাম সাগর ইসলাম হোসেন। রিয়া বলল, বরকে তুমি কয়েকদিন আগে অফিসে দেখছো। বেস্ট অফ লাক। ধন্যবাদ। বিয়েতে আসবে কিন্তু। দেখি। দেখি বললে হবে না। অফিস ছুটির পর বাসায় যাচ্ছি আর সিগারেট টানতেছি আর রিয়ার কথা ভাবছি, কি থেকে কি হয়ে গেল, আমার সাথে কেন এমন হচ্ছে। এইভাবে 2 দিন চলে গেল। হঠাৎ সন্ধ্যায় রিয়া কল আসলো। অনেক আগ্রহ নিয়ে আমি কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। তুমি কোথায়? আমি বাসায়। আঙ্কেলকে ফোনটা দিবে একটু? কেন? বিয়ের দাওয়াত দিব তাই। দাও না প্লিজ। ও, একটু অপেক্ষা করো। আমি বাবাকে ফোনটা দিলাম। তারপর বাবা বলল, হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাদের সবাইকে জানো দেখি, আর রাজুকে একদিন আগে পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে মা। এই বলেই ফোনটা আমাকে দিয়ে দিল বাবা। আমি বললাম, হ্যালো। আর 2 দিন পর আমার বিয়ে, আর আগামীকাল আমার গায়ে হলুদ। তুমি আসবে কিন্তু। দেখা যাক। তখন আমার বুকটা ফেটে যাচ্ছে, কাউকে কিছু বলতে পারছি না। দেখা গেলে হবে না। যাব। পরের দিন মানে গায়ে হলুদের দিন রিয়া আমাকে কল দিল আর বলল, কই তুমি? এই তো বসে আছি। কোথায়? একটা ছোট দোকানে। কি বসে বসে সিগারেট খাচ্ছ? এখন এইটা ছাড়া আমার আর ভরসা কি? এত কিছু জানি না। তুমি এখন আমাদের বাসায় আসবে। পারবো না, আমার ভালো লাগছে না। কি আসবে না? না। তুমি না, আসলে আমি গায়ে হলুদ দিব না। এটা করো না প্লিজ। তাহলে আসো, আমাকে দেখে যাও। কান্না করছো কেন? জানি না। ওকে, আসছি। ওকে, আসো, আমি অপেক্ষা করছি। আমি 30 মিনিটের ভেতরে রিয়ার বাসায় গেলাম। দেখি রিয়া বসে আছে, চারপাশে সবাই গায়ে হলুদ দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও গেলাম। আমাকে দেখে হলুদের বাটিটা আমাকে দিয়ে একটা মহিলা বলে উঠল, কি রে রিয়া, তুই এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিলি? আমি অবাক। তার মানে আমি যদি না আসতাম তাহলে ও কাউকে গায়ে হলুদ দিতে দিত না। হঠাৎ রিয়া বলে উঠল, কি রে, হলুদ দিবি না? বলেই ওর গায়ে হলুদ লাগিয়ে দিলাম। তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। তখন বাড়িটা অন্য কাউকে দিয়ে আমি বাইরে চলে আসলাম। চোখ থেকে নিজের অজান্তেই পানি ঝরে পড়ছিল। আমি আর ওইখানে এক মুহূর্ত থাকতে পারলাম না, সোজা বাসায় চলে আসলাম। রুম অফ করে শুয়ে পড়লাম। তখন ঠিক রাত 1টা বাজে। হঠাৎ রিয়ার কল। হ্যালো। কি রে, তোর গলা এমন লাগছে কেন? কিছু না, কি বলবে বলো? কাল বিয়েতে আসবা তো? কাল আমার কাজ আছে, ঢাকায় যাব। পুরো মিথ্যা কথা বললাম এটা। তুমি জাহান্নামে যাও, তাও বিয়ের সময় তোমাকে উপস্থিত থাকতেই হবে। পারবো না আমি। আমি অপেক্ষা করে থাকবো। এই বলে রিয়া কলটা কেটে দিল। পরের দিন শুক্রবার, মানে রিয়ার বিয়ের দিনকাল। ঘুম থেকে উঠে দেখি বাবা আর ভাইয়া সহ সবাই রেডি। তাই আমি সবাইকে বললাম, কি হলো, কোথায় যাচ্ছ? বউ দেখতে। মানে? আজকে তোর ম্যামের বিয়ে না? হুম। তুই এখনো রেডি হসনি কেন? আমি যাব না বাবা,
আমার ভালো লাগছে না। তুই কি আমার মান সম্মান সব ডুবাবি নাকি? কেন বাবা, কি করছি আমি? আমার বন্ধু মানে তোর আঙ্কেল আমাদের বারবার বলেছে সবাইকে নিয়ে যেন আসি, আর তুই কি বলছিস সেগুলো? যাব না বাবা আমি। ভাইয়া চলো না, রিয়াপু আমাকে বারবার বলছে তোমাকে যেন সাথে করে নিয়ে আসি। সবার বলাতে আর আমি না করতে পারলাম না, বাধ্য হয়ে যেতে হলো। যাওয়া মাত্রই রিয়া কল দিল। আমি রিসিভ করে বললাম, কোথায় তুই? তোর বাসার সামনে। সোজা আমার রুমে চলে আয়। আমি সোজা ওর কথা মতো রিয়ার রুমে গেলাম। আমি তো দেখি অবাক। রিয়াকে দেখে মনে হলো ওপর থেকে যেন পরি নেমে এসছে। চোখ ফেরাতে পারছিলাম না। হঠাৎ রিয়া বলল উঠলো, কেমন লাগছে আমাকে? খুব খুব সুন্দর। পছন্দ হয়েছে? মানে? কিছু না। তোর জামাই তোকে দেখলে পাগল হয়ে যাবে। তখন দেখা যাবে। তোদের বিবাহিত জীবন সুখের হোক। ধন্যবাদ। তুমি এখন নিচে যাও, আমি রেডি হয়ে নিই। আর কোথাও যাবা না কিন্তু, তোমাকে ছাড়া আমি বিয়ে করব না। আমি মনে মনে বললাম, আমার জন্য কারো বিয়ে আটকে থাকবে না। রিয়াকে কতটা ভালোবাসি বোঝাতে পারি না। হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। আমার চোখের পানি দেখে রিয়া বলে উঠল, কি রে, কান্না করছিস কেন? না রে, চোখে জানি কি পড়েছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই কান্না করছিস। বাগানের প্রিয় ফুলটা যদি অন্য কেউ ছিঁড়ে নিয়ে চলে যায় তাহলে তো কান্না আসবেই। মানে? কিছু না বলে চোখ মুছে বাইরে আসলাম। আমার এক মুহূর্ত বিয়ে বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, কারণ আমি নিজের চোখে দেখতে পারবো না রিয়াকে অন্য কারো হাতে। বাইক নিয়ে বের হলাম। মাত্র 100 স্পিডে বাইক টানছি। আমার গন্তব্য কোথায় আমার জানা নেই। একটু পর খেয়াল করলাম আমার বাইকে ব্রেক কাজ করছে না। তখনই বুঝতে পারছি আজ হয়তো পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তখন রিয়ার মুখটা খুব মনে পড়ছে। তখন খেয়াল করলাম পকেটে মোবাইল কাঁপছে। বের করে দেখি রিয়ার কল। মোবাইলটা কানে লাগিয়ে কথা বলতে লাগলাম। হ্যালো। কই তুই? তোকে পুরো বাড়ি খুঁজে কেউ খুঁজে পাচ্ছে না। কই আসোস এখন? বাইকে আমি। তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি আসবো না। দেখ, রাগ করিস না। সত্যি বলতে আজকে তোর আর আমার বিয়ে। কি? সবাই জানে তুই ছাড়া। সবাইকে মানা করছি তোকে কিছু না বলতে। কি করলি তুই এটা আমার সাথে রিয়া? সরি কষ্ট দেওয়ার জন্য। তোমাকে অনেক ভালোবাসি, আমি নিজের থেকে বেশি। প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রিয়া, আমি মনে হয় ফিরবো না। কেন? কি বলছো এইসব? আমার উপর এখনো রাগ করে আছিস? সরি বললাম তো। রিয়া, আমিও তোকে ভালোবাসি। আমি বাঁচতে চাই রিয়া। কি হয়েছে তোমার? হঠাৎ আমার বাইকে ব্রেক কাজ করছে না। এমনিতে আমার বাঁচার ইচ্ছেও ছিল না। তোকে ছাড়া এমনিতে আমি বাঁচতেও পারবো না। কিন্তু এখন তোর কথা শুনে আমার বাঁচতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাঁচতে হয়তো পারবো না। আমাকে ক্ষমা করে দিও। রিয়া হ্যালো হ্যালো করছে, কিন্তু একটা ঝাঁঝালা আওয়াজ করে কলটা কেটে গেল। রিয়া কান্না করে উঠল। আর রিয়া বুঝতে বাকি নেই যে রাজু অ্যাক্সিডেন্ট হয়েছে। 7 দিন পর আমার জ্ঞান আসলো। আমি চোখ খুলে দেখি রিয়া আমার পাশে শুয়ে আছে। আস্তে করে রিয়াকে ডাক দিলাম। আমাকে রিয়া দেখে অনেক খুশি হয়ে যায়। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কোথায় ছেড়ে যেতে চাইছিলে? যেতে দিলে কই আর, বেঁচেই তো গেছি, আর মরবো না। আমি যদি সব সত্যি আগে জানিয়ে দিতাম তাহলে তোমার সাথে এরকম খারাপ কিছু হতো না। যা হবার হয়েছে। ভবিষ্যতে এমন ভুল আর করবো না। আর কখনো এমন হবে না। একটু পর আমার রুমে সবাই আসলো। সবাই আমাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কেমনে কি হলো, সবার একই প্রশ্ন। সবাই আমাকে দেখে খুব খুশি হলো। সবার মাঝে দেখি আমার বাবা একপাশে দাঁড়িয়ে কান্না করছে। আমি বাবাকে বললাম, বাবা তুমি কেমন আছো?
আমার কথা কে ভাবে? কি বলছো বাবা? আমার কথা ভাবলে কি আর এগুলো করতে পারতি? আমি আর কোনো কথা বললাম না। তখন রিয়া বলল, এখন তোমরা সবাই বাইরে যাও, ওর সাথে আমি কিছু কথা বলবো। সবাই বাইরে চলে গেল। ভেতরে আমি আর রিয়া। আমি বলে উঠলাম, আই লাভ ইউ। আই হেট ইউ। আমি কিন্তু আবার চলে যাব রিয়া। হঠাৎ কিছু না বলে আবার জড়িয়ে ধরে আই লাভ ইউ টু বলল। তারপর আরও 7 দিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। কিছুদিন পর রিয়া আর আমার বিয়ে হলো। রিয়া বাসর ঘরে বসে আছে। আজকে কেন জানি না বাসর ঘরে মানে রিয়ার কাছে যেতে ভয় লাগছে। তাই ছোট ভাই আমার সাথে আমার রুম পর্যন্ত আসলো। তারপর বলল, কিরে ভাইয়া, ভেতরে যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমি কিছু বলছি না, কেমন যেন মনে হয়। তারপর আমার ছোট ভাই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি গিয়ে দেখি রিয়া একটা বড় ঘুমটা দিয়ে বসে আছে। আমি কিছু বলছি না, দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম রিয়া নেমে এসে আমাকে সালাম করলো। আমি ওকে তুলে বললাম, সবাইকে বুকে নেই। তাই আমি বুকে নিলাম না, কারণ সবাই যেটা করে সেটা আমার ভালো লাগে না। তাই আমি বললাম, স্বামী সংসার নিয়ে সুখী হবে, দোয়া করে দিলাম সারা জীবন যেন স্বামীর খেজমত করতে পারো। এই কথাটা বলার পর রিয়া একটা থাপ্পড় মারলো। আর কতগুলো খুশি, হায় রে, আবারও নাক ফাটিয়ে দিল। আমি ব্যথা পাওয়ার অভিনয় করলাম একটু। রিয়া সেটা দেখে ও কান্না করতে লাগলো। আমি বললাম, আরে পাগলি, আমার কিছু হয়নি, মজা করছি এমনি। আমি রিয়াকে বললাম, চলো আজকে আমরা ফুটবল খেলবো আর 2টা দল তৈরি করব। তুমি করবা না? রিয়া কিছুটা লজ্জা পেল, আর কিছু বলল না। তারপর লাইট অফ করে শুয়ে পড়লাম। শুরু হলো আমাদের, থাক আজ আর বলবো না।